পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক ভরাডুবির পর দলের ভেতরে চাপা অসন্তোষ। বাংলার মানুষ এখন একটি কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে নতুন সরকার, অন্যদিকে একজন যোদ্ধা নেত্রী যিনি হার মানতেই রাজি নন। এই দুই শক্তির সংঘর্ষে এদিকে আজ মমতা ব্যানার্জি সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। নরেন্দ্র মোদী বিপদে পড়ে ভারতের মধ্যে অস্থিতিশীল পরিবেশ হওয়াতে এই নিয়ে আন্তর্জাতিক চাপ ভারতের উপর পড়েছে। বিগত দেড় দুদিনের কথাগুলো না বললে পাপ হবে। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমি তৃণমূলের মুখপাত্র, কিন্তু আমার কি বাঁচার অধিকার নেই? আমাদের কি বেসিক সম্মানটুকু থাকবে না? এবারের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দলটি এবার নিজেদের ঘর সামলাতেই হিমশিম খাচ্ছে। কিসের জন্য ফোন করি? নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য। সল্টলেকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি শাসিত পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজকে প্রথম কর্মদিবস। একগুচ্ছ ঠাসা কর্মসূচি তার রয়েছে, তবে দিনের শুরুতেই তিনি পৌঁছে গেলেন রাজ্য সভাপতির বাড়িতে। সরাসরি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে। অরিত্রিক, এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে এসে পৌঁছেছেন। আজকে তার অফিস শুরু, তিনি যেটা গতকালকেই জানিয়েছেন। তৃণমূলের এই পতনের কারণ ঠিক কি বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়? তিনি বলছেন ভরাডুবি নয়, 4% পার্থক্য। 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর আবহে শনিবার এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা দেখল পশ্চিমবঙ্গ। রাজভবনে শপথ গ্রহণ করল নবগঠিত বিজেপি সরকার, আর সেই শপথের পর থেকে শুরু হয়েছে প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে জোর চর্চা। শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর থেকেই ভয়াবহ অ্যাকশন নিচ্ছে এবং মমতা ব্যানার্জির দলের উপর স্বৈরাচারী শুরু করেছে। আজকে আমরা দেখতে পারি মমতা ব্যানার্জি সরাসরি হুঁশিয়ারি দেয় শুভেন্দু অধিকারীকে এবং ভারতের মধ্যে একটা নতুন পরিস্থিতি তৈরি করে মমতা ব্যানার্জির দল। এই নিয়ে আজকে নরেন্দ্র মোদীও বিপদে পড়ে এবং ভারতের রাজনীতির গোপনে অনেক পরিকল্পনার মাধ্যমে অসংখ্য ঘটনা ঘটেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন মমতা ব্যানার্জির বক্তব্যের পর যা যা ঘটেছে এবং শুভেন্দু অধিকারীর আজকে প্রথম কার্যদিবসে যা যা হয় সবকিছু আপনাদেরকে লাইভ আকারে দেখাবো। সল্টলেকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি শাসিত পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজকে প্রথম কর্মদিবস। একগুচ্ছ ঠাসা কর্মসূচি তার রয়েছে, তবে দিনের শুরুতেই তিনি পৌঁছে গেলেন রাজ্য সভাপতির বাড়িতে। সরাসরি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে। অরিত্রিক, এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে এসে পৌঁছেছেন। আজকে তার অফিস শুরু, তিনি যেটা গতকালকেই জানিয়েছেন। আজকে তিনি অফিস শুরু করছেন এবং সেই মতো তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন। এলাকার যারা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন এবং এই মুহূর্তে তিনি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার বাড়িতে প্রবেশ করেছেন এবং সেখানে এই ঠিক পাশের কেন্দ্রের বিধায়ক রাজার নিউ টাউনের পীযূষ কানোরিয়া তিনি এখানে এসেছেন। শ্রমিক ভট্টাচার্য এখানে রয়েছেন এবং শুভেন্দু অধিকারী তিনি এখানে এসে পৌঁছলেন। সকালবেলায় তার কলকাতার বাসভবন থেকে তিনি সরাসরি এখানে এসে পৌঁছেছেন। এরপর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য একসঙ্গে তারা রাজ্য বিজেপির যে পার্টি অফিস সেখানে তাদের যাওয়ার কথা রয়েছে এবং তারপর সেখান থেকে সরাসরি নবান্নে চলে যাওয়ার কথা। নবান্নে দিনভর কর্মসূচি রয়েছে। আমরা জানি যে একাধিক কর্মসূচি রয়েছে, তার মধ্যে রাজ্য মন্ত্রিসভার যে সদস্যরা রয়েছেন শুভেন্দু অধিকারী ছাড়াও আরও 5 জন শনিবার শপথ নিয়েছিলেন। তাদের দপ্তর বন্টন থেকে শুরু করে তাদের সঙ্গে বৈঠক রয়েছে। রাজ্য প্রশাসনের যারা পুলিশ কর্তা রয়েছে তাদের সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে আইন শৃঙ্খলার বিষয়গুলো উঠে আসতে পারে এবং সার্বিকভাবে একের পর এক কর্মসূচি রয়েছে তার। দিনের শুরুতে তিনি রাজ্য সভাপতি বাড়িতে কী করছেন আমি আরও একবার দেখাবো এই ছবিটা, যে এই রাজ্য সভাপতি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার সল্টলেকের যে বাড়ি সেখানে শুভেন্দু অধিকারী এবং এখানে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা যথেষ্ট বেশি রয়েছে এবং যারা সাধারণ মানুষ সল্টলেকের এই অঞ্চলের যারা বাসিন্দা তারাও কিন্তু এখানে অনেকে জড়ো হয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে, রাজ্যের নবম মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। তাদেরও উপস্থিতি এখানে যথেষ্ট সংখ্যায় রয়েছে। শুভেন্দু অধিকারী এখানে যখন আসছেন তখন সবে বৃষ্টি শুরু হয়েছে, তা সত্ত্বেও বেশ কয়েকজন মানুষ এখানে তার জন্য অপেক্ষা করছিলেন এবং তখন শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের বাড়ি রাজ্য সভাপতির বাড়িতে ঢোকার সময় তাদের সঙ্গে পাল্টা শুভেচ্ছা বিনিময় করেন। এখানে স্থানীয় বাসিন্দারা তার গলায় মালা পরিয়ে দেন, কেউ কেউ ফুলের তোড়া এবং মিষ্টি নিয়ে অপেক্ষা করছিলেন, তার হাতে সেটা তুলে দেওয়া হয় এবং তারপরই শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে প্রবেশ করেন। কিছুক্ষণ তারা এখানে কথা বলবেন। কথা বলার পর যে কথা রয়েছে তারা দুজনেই একসঙ্গে চলে যাবেন হচ্ছে সল্টলেকের বিজেপির যে পার্টি অফিস রয়েছে সেখানে এবং সেখান থেকে শুভেন্দু অধিকারী বেরিয়ে নবান্নের দিকে রওনা হবেন এবং নবান্নে যাওয়ার পর আজকেই কিন্তু শনিবার শপথ নেওয়ার পর গতকাল শনিবার শপথ নেওয়ার পর আজকেই তার প্রথম অফিসের দিন। এখন আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন মানুষ এখানে অপেক্ষা করছেন। আমি সহকর্মী শান্তনুকে একটু বলবো যে তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। আপনারা কি? जी हाँ, मैंने देखा था, उन्होंने गाड़ी से उतरे थे और हम यहाँ पास में खड़े थे। हमारे घर यहीं पे है बीएच ब्लॉक में।
থ্যাংক ইউ। আপনারা কি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি গাড়ির ড্রাইভার আছি। আপনারা এখানে কি নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এখানে আসা? হ্যাঁ, নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসে দেখতে এসেছেন, ভালো লাগছে দেখতে, আচ্ছা লাগ রা হ্যায়। আরও কিন্তু এখানে অনেক মানুষ রয়েছেন, আপনার দিকে তো পাল্টা শুভেচ্ছা বিনিময়ও করলেন। একজন মানুষ যিনি মাত্র কিছুদিন আগেও নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে বাংলায় এসেছিলেন, যার কাজ ছিল নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা, আজ সেই মানুষটি বসে আছেন নতুন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার চেয়ারে। এই একটি মাত্র তথ্য যদি আপনি মাথায় রাখেন, তাহলে বাংলার নির্বাচন নিয়ে যত প্রশ্ন উঠছে তার অর্ধেকের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। কিন্তু গল্প এখানে শেষ নয়, এই গল্পের প্রতিটি স্তরে লুকিয়ে আছে এমন সব তথ্য যা জানলে আপনি বুঝবেন পশ্চিমবঙ্গে আসলে কি চলছে। 10ই মে 2026 কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তখন এক জমকালো অনুষ্ঠান চলছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, মঞ্চে গেরুয়া রঙের ছড়াছড়ি, প্রবীণ নেতাদের পা ছুঁয়ে প্রণাম করছেন নতুন মুখ্যমন্ত্রী। ক্যামেরার সামনে বিনয়ী চেহারা, দিল্লি থেকে আসা শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলিঙ্গন, সবকিছু দেখে মনে হচ্ছে যেন বাংলায় এক নতুন ভোরের সূচনা হয়েছে। কিন্তু ঠিক একই সময়ে কলকাতার অন্য এক প্রান্তে কালীঘাটের একটি ছোট্ট বাড়িতে সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র তৈরি হচ্ছিল। সেখানে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার চোখে ক্ষোভ, গলায় প্রতিবাদ আর ঠোঁটে রবীন্দ্রনাথের গান। রবীন্দ্র জয়ন্তীর দিনে রবীন্দ্রনাথের মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি যে কথাগুলো বললেন সেগুলো শুধু রাজনৈতিক বক্তব্য ছিল না, সেগুলো ছিল একটি যুদ্ধ ঘোষণা। কিন্তু সেই যুদ্ধের কথায় আসার আগে আমাদের জানতে হবে সেই রহস্যময় নিয়োগের কথা, যেটা দিয়ে এই পুরো গল্প শুরু। সুব্রত গুপ্ত নামটা হয়তো অনেকের কাছে পরিচিত নয়, কিন্তু এই মানুষটি বাংলার নির্বাচনী ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। নির্বাচন কমিশন তাকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছিল। একজন বিশেষ পর্যবেক্ষকের কাজ কি? তার কাজ হলো নির্বাচনের প্রক্রিয়ার প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা, কোথাও অনিয়ম হচ্ছে কিনা সেটা দেখা এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া। অর্থাৎ তিনি ছিলেন নিরপেক্ষতার প্রতীক। তার উপস্থিতি নিশ্চিত করার কথা ছিল যে ভোট সুষ্ঠু হচ্ছে। কিন্তু নির্বাচনের সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই সুব্রত গুপ্তের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে সুব্রত গুপ্ত নিরপেক্ষ পর্যবেক্ষকের মতো আচরণ করছেন না, বরং একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। সেই সময় অনেকেই মমতার এই অভিযোগকে হেরে যাওয়ার আশঙ্কা থেকে জন্ম নেওয়া ক্ষোভ বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এখন যখন নির্বাচন শেষ, ফলাফল ঘোষিত এবং নতুন সরকার গঠিত, তখন সেই সুব্রত গুপ্তকে কোথায় দেখা যাচ্ছে? তিনি এখন শুভেন্দু অধিকারীর প্রধান উপদেষ্টা এবং মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব। এই একটি তথ্যই কি যথেষ্ট নয় পুরো নির্বাচনী প্রক্রিয়া নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য? এখন ভাবুন, একটু ঠান্ডা মাথায় ভাবুন, একজন মানুষ যিনি নির্বাচনের সময় নিরপেক্ষ পর্যবেক্ষক ছিলেন, নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে তিনি বিজয়ী দলের মুখ্যমন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ হয়ে গেলেন। এটা কি কাকতালীয়, নাকি এটা আগে থেকেই পরিকল্পিত ছিল? যদি পরিকল্পিত হয়ে থাকে তাহলে প্রশ্ন ওঠে, নির্বাচনের সময় তিনি আসলে কার হয়ে কাজ করেছিলেন? জনগণের হয়ে নাকি একটি নির্দিষ্ট দলের হয়ে? এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি, কিন্তু পরিস্থিতিগত প্রমাণ যা বলছে তা অত্যন্ত উদ্বেগজনক। শুধু সুব্রত গুপ্তের বিষয়টি নয়, শপথ গ্রহণের পর থেকে শুভেন্দু অধিকারী যে সিরিজ অফ অ্যাকশন নিয়েছেন সেগুলো গভীরভাবে পর্যালোচনা করা দরকার। খবর আসছে যে তৃণমূলপন্থী হিসেবে পরিচিত সরকারি কর্মচারীদের দ্রুত বদলি করা হচ্ছে, অনেককে দূরবর্তী জেলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমলাতন্ত্রে এমন কিছু নিয়োগ হচ্ছে যা দেখে মনে হচ্ছে নবান্নকে একটি দলীয় কার্যালয়ে পরিণত করার পরিকল্পনা চলছে। শান্তনু বালার মতো IAS অফিসারদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটি দেখলে মনে হবে এটা ক্ষমতা হস্তান্তর নয়, এটা ক্ষমতার দখল। একটি গণতান্ত্রিক সরকার পরিবর্তনে যে ন্যূনতম শিষ্টাচার থাকে, যে পারস্পরিক সম্মান থাকে, সেটা এখানে সম্পূর্ণ অনুপস্থিত। আর মাঠের অবস্থা সেটা আরো ভয়াবহ। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের উপর যে হামলা চলছে তার বিবরণ শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। পার্টি অফিসে আগুন, কর্মীদের বাড়িতে ভাঙচুর, রাস্তায় ধরে মারধর, আর পুলিশ যেন হঠাৎ করে অন্ধ ও বধির হয়ে গেছে। তারা দেখছে কিন্তু দেখছে না, শুনছে কিন্তু শুনছে না। কারণটা সবাই বুঝতে পারছে, নতুন সরকার এসেছে আর পুলিশ জানে কোন দিকে বাতাস বইছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আক্রান্ত কর্মীদের জন্য দল একটি বিশেষ তহবিল গঠন করবে এবং আইনি সহায়তা দেওয়া হবে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কালীঘাটে মমতার নিজের বাড়ির সামনে। মমতা অভিযোগ করেছেন যে তার বাড়ির সামনে বহিরাগত গুন্ডারা জড়ো হয়েছিল। শুধু তাই নয়, ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়টি আলাদাভাবে আলোচনা করা দরকার। মমতা জানিয়েছেন কোনো পূর্ব নোটিশ ছাড়াই তার ফোনের সিগন্যাল এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। একজন প্রধান বিরোধী নেত্রী যিনি এতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তার যোগাযোগ ব্যবস্থা এইভাবে বিচ্ছিন্ন করে দেওয়া, এটা কোন ধরনের গণতন্ত্র? অনেকে এটাকে 1975 সালের জরুরি
জরুরি অবস্থার সাথে তুলনা করছেন। সেই সময়ও বিরোধী নেতাদের কণ্ঠরোধ করা হয়েছিল। আজ হয়তো পদ্ধতি বদলেছে, কিন্তু উদ্দেশ্য কি একই রয়ে গেছে? ডিজিটাল যুগে ইন্টারনেট বন্ধ করা মানে একজন মানুষকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এটা কি তবে এক ধরনের ডিজিটাল কারাদণ্ড? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে। নির্বাচন কমিশনের নিজস্ব তথ্য অনুযায়ী বিজেপি পেয়েছে প্রায় ৪৫% ভোট, আর তৃণমূল পেয়েছে প্রায় ৪৪%, অর্থাৎ দুই দলের ভোটের ব্যবধান মাত্র ১ থেকে ২%। কিন্তু আসনের হিসেবে বিজেপি পেয়েছে ২৬০টি আসন, আর তৃণমূল আটকে গেছে ৮০-তে। এই বিশাল অসামঞ্জস্য কিভাবে সম্ভব? ভোটের শতাংশে এত কম ব্যবধান, কিন্তু আসনে এত বিশাল ফারাক। এটা কি স্বাভাবিক নির্বাচনী গণিত, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? নির্বাচনী বিশ্লেষকরা বলেন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে এমন ব্যবধান হতে পারে যদি ভোট খুব সমানভাবে ভাগ হয়ে যায় এবং বেশিরভাগ আসনে অল্প ব্যবধানে হার হয়। কিন্তু মমতার দাবি এটা স্বাভাবিক নয়। তার অভিযোগ, ইভিএম মেশিনে পরিকল্পিতভাবে কারচুপি করা হয়েছে। তিনি বলেছেন, তৃণমূল এই নির্বাচন জিতেছিল, কিন্তু তাদের হারানো হয়েছে। এই পুরো পরিস্থিতির মধ্যে আরো একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, যেটা অনেকের চোখ এড়িয়ে গেছে। রাহুল গান্ধীর হাত ধরে এভাবেই নতুন তামিলনাড়ু গড়ার শপথ নিয়েছেন থালাপাতি বিজয়। ক্ষমতার চেয়ারে বসেই ম্যাজিক শুরু, নায়ক থেকে জনতার নেতার। রাজ্যের বাসিন্দাদের বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার ঘোষণা দিয়ে রীতিমতো ঝড় তুলেছেন এই সুপারস্টার। শুধু কি তাই, মাদক বিরোধী বিশেষ টাস্ক ফোর্স, নারীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী এবং হেল্পলাইন চালুর ঘোষণা দিয়ে নেতা থেকে নেমে এলেন জনতার কাতারে। জনতার মনের কথা এত মাধুর্য দিয়ে বুঝতে পেরেছেন হাতে গোনা কয়েকজন নেতা। সেই হাতে গোনাদের তালিকায় স্থান করে নিলেন বিজয় থালাপাতি। এক সাধারণ মানুষ নেতৃত্বের ভূমিকায় বিজয় থালাপাতির থালাইবা সিনেমায় বাস্তবে ধরা দিল তামিলনাড়ুর রাজনীতিতে। একজন তুমুল জনপ্রিয় নায়ক থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারে, মুখ্যমন্ত্রীর আসনে বসে রীতিমতো বোমা ফাটালেন নতুন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন তামিলনাড়ুর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন তিনি, তাকে বাদ দিয়ে হবে না কিছুই। বুঝিয়ে দিলেন সরকারের ভালো কাজের কৃতিত্ব যদি তার হয়, তাহলে খারাপ কাজের দায়ভারও নিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই। জবাবদিহিতা থেকে বাদ পড়বেন না তিনি, অর্থাৎ জোট সঙ্গীদের চাপের মুখে কিছুই করবেন না এই সুপারস্টার। রোববার স্থানীয় সময় চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শপথ নিয়েছেন থালাপাতি। তাকে শপথ পড়িয়েছেন গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। প্রিয় নায়ক থেকে নেতা বনে যাওয়া থালাপাতির শপথের সময়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। এরপর প্রথম ভাষণেই নিজের জাত চিনিয়েছেন বিজয়। ভাষণে স্পষ্ট করে থালাপাতি বলেছেন, একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রীর আসনে। দারিদ্র্য দেখেছেন ক্ষুধা, অনেক কষ্ট অপমানও সইতে হয়েছে তাকে। সে কারণেই আজ জনতার ছেলে, ভাই বা ছোট ভাই বলেছেন তিনি বা তার সরকার। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক ভরাডুবির পর দলের ভেতরে চাপা অসন্তোষ যে ক্রমশ প্রকাশ্যে আসছে, তারই বড় উদাহরণ হয়ে উঠলেন দলের বরখাস্ত মুখপাত্র রিজু দত্ত। ভোটের ফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রশংসা করে মন্তব্য করার জেরে তাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছিল তৃণমূল কংগ্রেস। আর সেই সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হলেও এবার প্রকাশ এসেছে দলের পরাজয় নিয়ে বিস্ফোরক মন্তব্য রিজু দত্তের। তার বক্তব্য শুধু রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং তৃণমূলের আভ্যন্তরীণ সংকট, নির্বাচনী কৌশলের ব্যর্থতা, সংগঠনের দুর্বলতা এবং জনসংযোগের ভাঙনের এক গুরুত্বপূর্ণ প্রতিফলন বলেই মনে করছে রাজনৈতিক মহল। রিজু দত্ত সরাসরি প্রশ্ন তুলেছেন আইপ্যাক বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির ভূমিকা নিয়ে। তার অভিযোগ, প্রতীক জৈন আজ কোথায়? সে পালিয়ে গেছে? তার কি ক্ষতি হয়েছে? তৃণমূলের থেকে সে টাকা রোজগার করেছে, বাজার থেকেও টাকা তুলেছে, কিন্তু আপনারা আইপ্যাককে চ্যালেঞ্জ করতে পারবেন না, কারণ তারাই দল চালাচ্ছিল। এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গত এক দশকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল প্রচার এবং রাজনৈতিক ম্যানেজমেন্টে আইপ্যাকের ভূমিকা নিয়ে বহু আলোচনা হয়েছে। ভোটের আগে বুথভিত্তিক সমীক্ষা, প্রচার কৌশল, ডিজিটাল প্রচার, প্রার্থী নির্বাচনের মতো নানা ক্ষেত্রে আইপ্যাকের সক্রিয় ভূমিকা ছিল বলেই রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই আলোচনা হয়েছে। কি বলছেন রিজু দত্ত, শুনবো। वो तो भागा हुआ है, उसका क्या नुकसान हुआ? वो तो तृणमूल से भी पैसा कमाया, कॉन्ट्रैक्ट में था, मार्केट से भी पैसा उठाया। कैसे पैसा उठाता था आईपैक? पकड़ लीजिए, एक विधानसभा है, वहां पर 4 उम्मीदवार है,
विधायक का। जिसका कोई चांस नहीं है उससे भी पैसा लो, और जिसका कंफर्म है उसी को मिलेगा, उससे डबल पैसा लो। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে মমতা ব্যানার্জির অনেক বিষয় নিয়ে কথা হয় এবং ভারতের রাজনীতির প্রেক্ষাপটে এই মুহূর্তে যে আজকে শুভেন্দু অধিকারী তার প্রথম কার্যদিবস এবং সে কি করবে এবং এই মুহূর্তে তার পদক্ষেপ এইগুলো দেখিয়েছি গাইজ। এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য কি, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।